হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের জন্য ফার্মাকোলজি লেকচার 8 নিয়ে আবার হাজির হলাম। তো এই ফার্মাকোলজি লেকচার 8টা কিন্তু দুটো সিস্টেমের কম্বিনেশন। এখানে একটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম আর একটা হচ্ছে নার্ভাস সিস্টেম। অর্থাৎ রেসপিরেটরি সিস্টেমে এবং নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে যে ড্রাগগুলো কমনলি ব্যবহার করা হয়, তো সেই ড্রাগগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এবং বেশ ছোটো করেই আলোচনা করা হয়েছে, যাতে তোমাদের খুব বেশি ঝামেলায় পড়তে না হয়। কারণ এখানে আসলে পড়তে গেলে এখানে অনেক কিছু পড়তে হয়। তো যেহেতু তোমাদের ড্রাগগুলোর নাম এবং অ্যাডভার্স এফেক্ট এই জিনিসগুলো জানলেই হবে, তো যার কারণে কিন্তু আমি লেকচারটাকে বেশ চেষ্টা করেছি যতটা ছোট করা যায়। তো আশা করি তোমাদের কাজে লাগবে। আর যদি কারো এর থেকে বেশি কিছু জানার থাকে তো তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো এবং কমেন্টস বক্সে কমেন্ট পাস করতে পারো, যাতে করে আমি তোমাদেরকে তোমাদের বেটারমেন্টের জন্য ভালো কিছু করতে পারি। সো তাহলে আমরা সরাসরি প্রেজেন্টেশনে চলে যাই এবং একটু দেখি যে আসলে কী কী জিনিস আমাদের জন্য সেখানে রয়েছে এবং সেগুলো কতটুকু আমাদের কাজে লাগবে। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা লেসন 8 ফার্মাকোলজি নিয়ে হাজির হয়েছি এবং এখানে আমরা আজকের লেকচারটা একটু বড় হবে, কারণ এখানে দুটো সিস্টেম রয়েছে, রেসপিরেটরি এবং নার্ভাস সিস্টেম। এবং এই দুটো সিস্টেমে যে ড্রাগগুলো কমনলি ইউজ করা হয় সেই ড্রাগগুলো নিয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। তো তাহলে আমরা প্রেজেন্টেশনে ঢুকে পড়ি। তো প্রথমেই যদি বলি সেটা হচ্ছে যে ড্রাগস অফ রেসপিরেটরি সিস্টেম। এখন রেসপিরেটরি সিস্টেমে যে ড্রাগগুলো রয়েছে সেই ড্রাগগুলো আসলে কী কী কমনলি যেগুলো আমরা ইউজ করি সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো প্রথম কথা হচ্ছে ব্রঙ্কোডাইলেটার্স, অর্থাৎ যে ড্রাগগুলো দিয়ে ব্রঙ্কাসকে ডাইলেট করা হয়। এখানে শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট রয়েছে, লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট রয়েছে, অ্যান্টিকোলিনার্জিক্স রয়েছে। তো শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্টের মধ্যে অ্যালবিউটেরল, আর লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্টের মধ্যে সালমেটেরল। এবং অ্যান্টিকোলিনার্জিক্সের কথা যদি বলি তাহলে ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড। এগুলো খুব কমনলি ইউজ করা হয়। আচ্ছা, এরপরে চলে আসি আমরা কর্টিকোস্টেরয়েড। এই কর্টিকোস্টেরয়েড বেসিক্যালি ইউজ করা হয় ইনফ্লামেশনকে কন্ট্রোল করার জন্য। তো সেজন্য ফ্লুটিকাসন এবং বুডিসোনাইড অথবা বাডিসোনাইড, দুইভাবেই বলে মানুষ, এই দুটো ড্রাগ খুব কমনলি ইউজ করা হয়। আর ওরাল কর্টিকোস্টেরয়েডের মধ্যে প্রেডনিসোলনটা বেশি ইউজ হয়। আচ্ছা, এখন অ্যান্টিহিস্টামিনের কথা বলি। অ্যান্টিহিস্টামিন আমরা ইউজ করি কারণ হচ্ছে যেহেতু সিক্রেশন হয় এবং সেখান থেকে নেজাল কনজেশন এটা সেটা এই জাতীয় সমস্যাগুলো হয়ে থাকে, সেই জন্য আমরা অ্যান্টিহিস্টামিন ইউজ করি অ্যালার্জিক যে টেন্ডেন্সি আছে সেটাকে কাউন্টার করার জন্য। ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন রয়েছে, সেকেন্ড জেনারেশন রয়েছে। তো এখন ফার্স্ট জেনারেশনের ইউজটা আসলে অনেক কমে গেছে, সেকেন্ড জেনারেশনটাই ম্যাক্সিমাম ইউজ করা হয়। তো লেটেস্ট ফেক্সোফেনাডিন, লোরাটাডিন, ডেসলোরাটাডিন, সেট্রিজিন, রুপাটিডিন এগুলো ইউজ করা হচ্ছে। এরপরে ইউজ করা হচ্ছে মিউকোলাইটিক্স, অর্থাৎ যে মিউকাসটা তৈরি হয় সেই মিউকাসকে ব্রেকডাউন করার জন্য মিউকোলাইটিক্স ইউজ করা হয়। আর কাফ এক্সপেক্টোরেন্ট, অর্থাৎ ভিতরে যে কাফ জমে যাচ্ছে সেগুলোকে বের করে ফেলার জন্য কাফ এক্সপেক্টোরেন্ট ইউজ করা হয়। নাম্বার 5-এ লিউকোট্রিন মডিফায়ার্স। তো এগুলোর মধ্যে রয়েছে মন্টিলুকাস্ট, খুব কমনলি ইউজ ড্রাগ। যাদের ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা রয়েছে তাদের জন্য লং টার্ম মন্টিলুকাস্ট ইউজ করা হয়। আর কম্বিনেশন মেডিকেশনসের কথা যদি বলি তো এখানে কম্বাইন্ড ব্রঙ্কোডাইলেটার্স এবং কর্টিকোস্টেরয়েড একসাথে ইউজ করা হয়, যেমন ফ্লুটিকাসনের সাথে সালমেটেরল, এই দুটো একসাথে ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, ডিকনজেস্টেন্ট নেজাল স্প্রে রয়েছে, আর ওরাল ডিকনজেস্টেন্ট রয়েছে।
এরপরে সাপ্লিমেন্টাল অক্সিজেন, এখানে অক্সিজেন থেরাপি থাকে। তারপর থিওফাইলিন, তারপরে হচ্ছে রেসেমিক এপিনেফ্রিন। এটা হচ্ছে ইমার্জেন্সি ট্রিটমেন্টের ক্ষেত্রে সিভিয়ার অ্যাজমা অ্যাটাক যখন হয়। আচ্ছা, এখন যে ড্রাগগুলো আমরা কমনলি রেসপিরেটরি সিস্টেমের এই বিশেষ করে ব্রঙ্কো কনস্ট্রিকশন বা এই জাতীয় প্রবলেমগুলো ঠেকানোর জন্য ব্যবহার করি, সেগুলো কিছু সাইড এফেক্ট রয়েছে। এই সাইড এফেক্টগুলো আমরা একটু দেখি। হ্যাঁ, ট্যাকিকার্ডিয়া, আয়াট্রোজেনিক কুশিং হতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল আপসেট হতে পারে, ব্রঙ্কো কনস্ট্রিকশন হতে পারে, অ্যানোরেক্সিয়া হতে পারে। এগুলো খুব কমন সাইড এফেক্ট, আচ্ছা, এখন আমরা নার্ভাস সিস্টেমে ঢুকি। ইন শর্ট, আমরা যদি নার্ভাস সিস্টেমের কথা বলি, প্রথমেই চলে আসে অ্যান্টিসাইকোটিক ড্রাগ। তো অ্যান্টিসাইকোটিক ড্রাগস আর এবল টু রিডিউস সাইকোটিক সিমটমস ইন এ ওয়াইড ভ্যারাইটি অফ কন্ডিশনস। অর্থাৎ কারো যদি সাইকোটিক সিমটম থাকে, সেগুলোকে কমানোর জন্য অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো ব্যবহার করা হয়। যেমন স্কিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, সাইকোটিক ডিপ্রেশন বা ড্রাগ ইনডিউস সাইকোসিস, এই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো ইউজ করি। তো অ্যান্টিসাইকোটিক ড্রাগের ক্ষেত্রে দেখো, এদেরকে অ্যান্টিস্কিজোফ্রেনিক বা অ্যান্টিসিজোফ্রেনিক ড্রাগও বলা হয়, অ্যান্টিসাইকোটিকও বলা যেতে মেজর ট্রাঙ্কুইলাইজার রয়েছে, অ্যান্টি ডিপ্রেসেন্ট রয়েছে, নিউরোলেপটিক্স রয়েছে। ওয়াইডলি ইউজড অ্যান্টিসাইকোটিক ড্রাগের মধ্যে ক্লোরপ্রোমাজিন, হ্যালোপেরিডল এবং ড্রোপেরিডল, এই তিনটা খুব কমনলি ইউজ হয়। আচ্ছা, ইন্ডিকেশনস অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগস। কখন আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগ ব্যবহার করব? সাইকিয়াট্রিক ইন্ডিকেশন, যদি স্কিজোফ্রেনিয়া থাকে, টরেস সিনড্রোম থাকে, উইথ অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ ইন ডিপ্রেসিভ ইলনেস, এই সমস্ত ক্ষেত্রে আমরা সাইকিয়াট্রিক ইন্ডিকেশন বলতে পারি। আর নন সাইকিয়াট্রিক ইন্ডিকেশনের মধ্যে অ্যান্টিহিস্টামিন ফর অ্যালার্জি, অ্যান্টিহিস্টামিনিক ফর অ্যালার্জি, অ্যান্টিএমিটিক সেডেটিভ। অর্থাৎ এগুলো কিন্তু কোনোটাই সাইকিয়াট্রিক ইউজ নয়। একটা হচ্ছে অ্যালার্জির কারণে সময় আমরা ইউজ করতে পারি অ্যান্টিহিস্টামিন হিসাবে, বমি বন্ধ করার জন্য আমরা অ্যান্টিএমিটিক হিসাবে ইউজ করতে পারি, আর ঘুমের জন্য আমরা সিডেটিভ আকারে ব্যবহার করতে পারি। কিছু কন্ট্রাইন্ডিকেশন রয়েছে নিউরোলেপটিক ড্রাগগুলোর, যেমন অ্যান্টিসাইকোটিক্স আর কন্ট্রাইন্ডিকেটেড ইন চিলড্রেন আন্ডার 3 years of age, কোমাটোস পেশেন্ট উইথ ড্রাগস হাইপার সেন্সিটিভিটি, সিভিয়ার ডিপ্রেশন, বোন ম্যারো ডিপ্রেশন, এই জাতীয় কন্ডিশনগুলো যদি থাকে, তখন কিন্তু আমরা এই ড্রাগগুলো ব্যবহার করব না। এখন অ্যাডভার্স এফেক্টস অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগ। প্রত্যেকটা ড্রাগেরই তো অ্যাডভার্স এফেক্ট থাকে, তো সেজন্য এটা আমাদেরকে জানতে হবে। তা না হলে যেটা হবে যে ড্রাগ দেওয়ার কারণে সমস্যাগুলো হবে, কিন্তু আমরা বুঝতেই পারবো না। তো সিভিএসের ক্ষেত্রে বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্ষেত্রে কী হতে পারে? পোস্টারাল হাইপোটেনশন, সিনকোপ, রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া, এগুলো হতে পারে। অ্যান্টিহিস্টামিনিক অ্যাকশনের কথা যদি বলি, সেখানে সিডেশন অর্থাৎ প্রচুর ঘুম হতে পারে। অ্যান্টিকোলিনার্জিক অ্যাকশনের কথা বললে সেখানে ড্রাই মাউথ, ব্লাড ভিশন, ট্যাকিকার্ডিয়া, কনস্টিপেশন, এগুলো হতে পারে। এন্ডোক্রাইন ডিস্টারবেন্সের কথা যদি বলি, তাহলে অ্যামেনোরিয়া হতে পারে, গ্যালাক্টোডিয়া হতে পারে, গাইনোকোমেসিয়া হতে পারে। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ডিপ্রেশন হতে পারে, এক্সট্রা পিরামিডাল এফেক্টের মধ্যে পার্কিনসন্স লাইক সিমটম হতে পারে। হ্যাঁ, ইডিওসিনক্রেটিক অ্যান্ড হাইপার সেন্সিটিভিটি, এখানে যেটা হতে পারে কোলেস্টেটিক জন্ডিস, র্যাশ, লিউকোপেনিয়া, গ্রানুলোসাইটিস, এগুলো হতে পারে। এবার চলে আসি অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, কারণ আমাদের আশেপাশে কিন্তু এপিলেপসির পেশেন্টও মোটামুটি ভালোই রয়েছে। তো তাদের ক্ষেত্রে যে ড্রাগগুলো কমনলি ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ফেনাইটোইন, কার্বামাজিপাইন, ভ্যালপ্রয়েড, সোডিয়াম ভ্যালপ্রয়েড, বারবিচুরেট আর গাবাপেন্টিন। এখন ইন্ডিকেশন অফ অ্যান্টি এপিলেপটিক মেডিকেশন, কখন আমরা অ্যান্টি এপিলেপটিক ড্রাগটা ইউজ করব? ইট ওয়ার্কস ইন ডিফারেন্ট ওয়েজ টু প্রিভেন্ট সিজার, অর্থাৎ যে খিঁচুনিটা হয় এপিলেপসির সময়, এপিলেপটিক অ্যাটাকে, সেই খিঁচুনিটাকে এই ড্রাগগুলো প্রিভেন্ট করবে। তাহলে এই ড্রাগগুলোর উদ্দেশ্য হচ্ছে প্রিভেন্টিভ মেজার নেওয়া, আইদার বাই ডিক্রিজিং এক্সাইটেশন আর এনহ্যান্সিং ইনহিবিশন। স্পেসিফিক্যালি দে অ্যাক্ট বাই আইদার অল্টারিং ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ইন নিউরনস বাই এফেক্টিং আয়ন, যেমন সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইডের
যে চ্যানেলগুলো রয়েছে সেগুলোকে অল্টার করে সেই নিউরনের অ্যাক্টিভিটিকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আমরা এত ডিটেলসে এখানে যাচ্ছি না, এখানে সরাসরি চলে আসি যে অ্যাডভার্স এফেক্ট অফ অ্যান্টি এপিলেটিক ড্রাগস। সেখানে কী কী হতে পারে? সিডেশন হতে পারে, এক্সট্রা পিরামিডাল এফেক্ট হতে পারে, অ্যাটাক্সিয়া, নিস্টিগমাস, ফটোফোবিয়া হতে পারে, তারপর ডিপ্লোপিয়া হতে পারে। হেমাটোলজিক্যাল ম্যানিফেস্টেশনের কথা যদি বলি, সেখানে যেটা হতে পারে ফোলেট ডেফিসিয়েন্সি, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। আচ্ছা, এখানে দেখো অস্টিওমেলাসিয়া, গাম হাইপারপ্লাসিয়া, অ্যালার্জিক রিয়াকশন, এগুলোর কথা বলা হয়েছে। র্যাশ হতে পারে, আর বোন ম্যারো ডিপ্রেশন হতে পারে, নশিয়া হতে পারে, ভমিটিং হতে পারে। এগুলো সাধারণত প্রশ্ন যেভাবে হয় সেখানে আসে হচ্ছে যে হোয়াট আর দ্য কমন অ্যান্টি এপিলেটিক ড্রাগস, রাইট ডাউন সাম নেমস অ্যান্ড হোয়াট আর দ্য অ্যাডভার্স এফেক্টস। তো তখন যতটুকু প্রশ্ন করবে সেই হিসেবে আমাদেরকে উত্তরগুলো দিতে হবে। এখন অ্যান্টি ডিপ্রেশন ড্রাগে আসি। কনসেপ্ট অফ ডিপ্রেশন জিনিসটা কি সেইটা আমরা এখানে পড়ছি না, আমরা অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ সম্পর্কে সরাসরি পড়ব। যেমন ধরো ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ, TEA। ফার্স্ট জেনারেশন যদি বলি তাহলে ইমিপ্রামিন আছে, ডেসিপ্রামিন আছে, কোমিপ্রামিন আছে, অ্যামিটিপটালিন আছে, নরটিপটালিন আছে। এগুলো খুব কমন ড্রাগ, ফার্স্ট জেনারেশন ড্রাগ, অনেক আগে থেকে এগুলো ব্যবহৃত হয়ে আসছে। এটিপিক্যাল অ্যান্টিডিপ্রেশন যেগুলো আসলে সেকেন্ড জেনারেশন, সেগুলো হচ্ছে অ্যামোক্সাপাইন, নোমিফেন্সিন, ঠিক আছে, মিয়ানসেরিন, এগুলো এখন বেশ কমনলি ইউজ হচ্ছে। আর মনো অ্যামাইনো অক্সিডেস ইনহিবিটার্স, ফেনালজিন বেশ কমনলি ইউজ, প্রেগালিন প্রচুর ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, এরপরে চলে আসছে লিথিয়াম, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটার্স। এখানে ফ্লুক্সেন্টিন, প্যারোজেন্টিন, সাট্রালিন। এরপরে চলে আসা হচ্ছে ইন্ডিকেশন অফ অ্যান্টি ডিপ্রেশন ড্রাগস। কখন কখন আমরা অ্যান্টি ডিপ্রেশন ড্রাগগুলো ব্যবহার করব? অ্যাজ অ্যান্টি ডিপ্রেশন, অর্থাৎ অ্যান্টি ডিপ্রেশন হিসাবে যদি আমরা ইউজ করি তখন কখন ইউজ করব? প্রথম কথা হচ্ছে ডিপ্রেশনে ইউজ করব, প্যানিক ডিসঅর্ডার হলে সেখানে ইউজ করব, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার থাকলে সেখানে ইউজ করব, নকচার্নাল ইনিউরেসিস থাকলে সেখানে আমরা ইউজ করব, ক্রনিক পেইন থাকলে সেখানে ইউজ করব। এছাড়া অন্যান্য যে সমস্ত ইন্ডিকেশন রয়েছে যেমন অ্যানোরেক্সিয়া নার্ভোসা, স্কুল ফোবিয়া ইন চিলড্রেন, অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার, এই সমস্ত ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। কিন্তু এগুলো আসলে আদার ইন্ডিকেশন, এটা কিন্তু অ্যান্টি ডিপ্রেসেন্ট ইন্ডিকেশন নয়। মেকানিজম অফ অ্যাকশনে আমরা যাচ্ছি না, এখানে দেয়া আছে, তোমরা দেখে নিতে পারো একটু। এখন অ্যাডভার্স এফেক্টের কথা যদি বলি, অ্যান্টিহিস্টামিনিক অ্যাকশন মানে সিডেশন, ফ্যাটিক, এই সমস্ত জিনিস হবে। ইনক্রিজ সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, ট্যাকিকার্ডিয়া, সোয়েটিং, এজিটেশন, সাইকোসিস, এগুলো হয়। অ্যান্টি মাস্কারাইন অ্যাকশন, সেখানে যেটা হয় ড্রাই মাউথ, ব্লাড ভিশন, এগুলো। কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্ষেত্রে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন, অ্যারিথমিয়া, এসব। নিউরোজেনিকের মধ্যে ম্যানিয়া। অ্যালার্জিক রিয়াকশনের ক্ষেত্রে বা অ্যালার্জিক কন্ডিশন যদি আমি বলি সেক্ষেত্রে অ্যাগ্রানোসাইটোসিস হতে পারে, কোলেস্টেটিক জন্ডিস হতে পারে। ব্লাডের ক্ষেত্রে হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে, অর্থাৎ রক্ত ভেঙে যেতে পারে। আচ্ছা, এখন ম্যানেজিং দ্য অ্যাডভার্স ইভেন্টস, কীভাবে অ্যাডভার্স এফেক্টগুলো বা অ্যাডভার্স ইভেন্টগুলো আমরা ম্যানেজ করব? এডুকেট অ্যান্ড ডিসকাস পসিবল অ্যাডভার্স, অর্থাৎ পেশেন্টকে আমাকে বলতে হবে যে কী কী ধরনের সমস্যা হলেও হতে পারে। ইনিশিয়েট ড্রাগ উইথ ফেভারেবল
টলারেন্স প্রোফাইল, অর্থাৎ পেশেন্টের সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করে তারপরে যতটুকু পেশেন্টের জন্য প্রয়োজন ততটুকু পরিমাণ ড্রাগ আমরা ইউজ করব। এবং স্টার্ট লো গো স্লো, অর্থাৎ অল্প ডোজে ব্যবহার করব এবং ধীরে 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 ডোজটা বাড়াবো। এবং যেই ডোজে গিয়ে পেশেন্টের সিমটমগুলো সব জিরো হয়ে যাবে সেটাই আমরা কন্টিনিউ করব। ফোকাস অন টলারেন্স ইন ফলো আপ ভিজিট। তারপর তার শারীরিক অন্যান্য প্রবলেম, যেমন টক অ্যাবাউট সেক্স। ইফ অ্যাডভার্স এফেক্টস ইমার্জ, যদি সেরকম কোনো বড় ধরনের অ্যাডভার্স এফেক্ট হয়, ডিস্টিংগুইশ অ্যাডভার্স এফেক্ট ফ্রম সিমটমস, রিঅ্যাসিওর দ্য পেশেন্ট, পেশেন্টকে রিঅ্যাসিওর করতে হবে, খুব ভালোভাবে দেখতে হবে, লক্ষ্য করতে হবে, ডোজ কমিয়ে দিতে হবে, ডোজিং শিডিউলটা চেঞ্জ করতে হবে, অথবা যেটা হতে পারে যে এই অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগটাই আমরা চেঞ্জ করে দিতে পারি, অন্য কোনো ড্রাগ দিতে পারি, যাতে করে তার এই সমস্যাগুলো আর না হয়। তো এই মোটামুটি আজকের ক্লাস। আমি জানি যে এই ক্লাসগুলো আসলে খুব বেশি মজাদার হয় না, কারণ এখানে তো সব মুখস্থ করার জিনিস, বোঝার থেকে এখানে